দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ সন্ধি। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে তরুণদের চিন্তাভাবনা, তরুণদের নেতৃত্বে বিকাশ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ধরন সবকিছু নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উম্মামা ফাতিমা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই একটা জিনিস আপনার কাছে জানতে চাইব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আসলে আপনার এই যে যুক্ত হওয়াটা, এই যে টোটাল সিনারিও, তারপরে একেবারে প্রথম সারিতে আসা, সেই জায়গা থেকে আজকের আপনার অবস্থান কোন জায়গায় আছে? প্রথমেই ইটিভিকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে আপনাদের এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য। পাশাপাশি যে দর্শক শ্রোতা আপনারা শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। তবে একটা ছোট কথা বলতে চাই যে যেহেতু আজকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার কিছুটা স্পিচ ইম্পেয়ারমেন্টের সমস্যা হতে পারে দাঁতের চিকিৎসার কারণে। সো আশা করি যে যারা শ্রোতাবিন্দু আছে তারাও এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার শব্দচয়নে যদি কোনো ভুল হয়ে থাকে। এখানে বলতে চাই যে এই 2024 সালের জুলাই অভ্যুত্থানের আজকে 2 বছর পার হয়েছে এবং 2 বছর পরে এসে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটা নতুন ধরনের বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছি। এটা খুবই স্বাভাবিক, যত বেশি সময় গড়াতে থাকে আমরা ইতিহাস থেকে তত বেশি কিন্তু দেখা যায় দূরে সরে যেতে থাকি। তো 24 সালে যখন অভ্যুত্থান, আমি বলবো যখন আমাদের কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হচ্ছিল, তখন আন্দোলনটাকে সুসংহত করার স্বার্থেই আমরা আমাদের সমন্বয়ক বডিটা ওই সময় তৈরি হয়েছিল এবং আমরা বেসিক্যালি আন্দোলনটাকে ক্যাম্পাসগুলোতে সংগঠিত করা, মেয়েদেরকে সংগঠিত করা, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে শরিক হয়েছিলাম। পাশাপাশি আমি যেহেতু ছাত্র সংগঠন করতাম এবং দীর্ঘদিন ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই যে একটা 17 বছরের যে একটা রেজিম, সেই রেজিমটাকে যাতে আমরা এই মুহূর্তে ফল করাতে পারি। এটা এই মুহূর্তে না হোক, বাট এই কোটা সংস্কার আন্দোলনের ধারাতে যাতে আমরা এমন দিকে নিয়ে যেতে পারি যাতে সাধারণ মানুষ বা সাধারণ স্টুডেন্ট তারা গণঅভ্যুত্থানের দিকে হাঁটে। এটা ওই সময় একটা বাস্তবতা হয়ে গিয়েছিল, কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এক ধরনের হাঁসফাঁস করছিল যে একটা আন্দোলনের হাত ধরে এই সরকারটাকে তারা এই যে আপনাদের চিন্তার যে উদ্ভাবনটা হলো, এটা মানে হচ্ছে ওই আন্দোলনের আগ থেকেই ছিল না। এটা সবার, আমি মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনার বিরোধী রাজনীতি করেছে, কিন্তু গণঅভ্যুত্থানের কথা গত 6-7 বছরে ভাবেনি। এরকম করে ছাত্র সংগঠন এক্সিস্ট করে না, কোনো রাজনৈতিক দলও এক্সিস্ট করে না। 2023-এর যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন আন্দোলন হচ্ছিল, ওই সময়ও কিন্তু আপনি দেখবেন বিএনপি নেতাদের ভাষাতেও কিন্তু তারা অনেকবার এসেছে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না, কারণ দেশের পরিস্থিতি ওই জায়গায় চলে গিয়েছিল। তবে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর ওই ধরনের ক্রেডিবিলিটি আমরা সামাজিক পর্যায়ে দেখিনি, ফলাফল হিসেবে এখানে রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু সরকারকে সরাতে সক্ষম হয়নি। আবার আমরা জুলাই মাসে যেটা হয়েছে, সাধারণ মানুষ কিন্তু ছাত্ররা আসলে কি করছে, ছাত্ররা কি ধরনের দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছে, সরকারের সাথে কি ধরনের নেগোসিয়েশনে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের মধ্যে এক ধরনের একটা আগ্রহ তৈরি করেছিল। মধ্যবিত্ত নাগরিকরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সিচুয়েশনগুলো অনেক সময় আসলে দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এই জিনিসটা যদি বুঝতে পারতো তাহলে কি আপনার মনে হয় বা তারা যুক্ত হতো? আমার মনে হয় যে অবশ্যই যুক্ত হতো। এখানে আমি যেটা বলেছি যে আজকে কিন্তু অভ্যুত্থানের 2 বছর পরে আমরা দাঁড়িয়ে আছি, ভিন্ন ধরনের বাস্তবতায় দাঁড়িয়ে আছি, ভিন্ন ধরনের দেখা যায় যে আমরা একইভাবে কিন্তু অভ্যুত্থানটাকে নাও রিড করতে পারি, কারণ পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে। আজকে আমরা অনেক সেফলি কথা বলতে পারি, অনেক বেশি ওপেনলি কিন্তু নিজের কথাগুলো বলতে পারি। সেই জায়গায় আমরা যদি 24 সালে জুলাই মাসের কথা ভাবি, যখন বাংলাদেশে একটা ইকোনমিক ক্রাইসিস, আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস, আপনি চাইলে ফ্রি স্পিচের কোনো স্পেস নাই, আপনার চাইলে মামা চাচা খালা ছাড়া আপনি চাকরি পেতে পারবে না, এই ধরনের একটা দমবন্ধ পরিবেশ কিন্তু বাংলাদেশে ছিল। এটাও, এবং আওয়ামী লীগ যদি কারো ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি আওয়ামী লীগ না থাকে, আপনার ব্যবসায়িক পার্টনার যদি আওয়ামী লীগ না হয়, তাহলে আপনি বাংলাদেশের ব্যবসাও ঠিকমতো করতে পারবেন না। এটাও তো 24 সালের আগে একটা বাস্তবতা হয়ে গিয়েছিল। তো সেই জায়গাটায় বাংলাদেশে মানে আমি মনে করি না যে ওই সময়ে যা ঘটার ছিল বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ আসলে সেই দিকেই হেঁটেছে, এবং আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো সময় যে কোনো পরিস্থিতি, মানে যে কোনো সময়ে যদি একই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আবার পুনরায় মাঠে নামবে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জুলাইয়ের সৃষ্টি হয়েছিল, সেটা কি পূরণ হয়েছে? এটা তো আসলে বলার সুযোগ নেই। এখানে গতকালকেও একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন ওই কথাগুলো বারবার ওখানে ওই কথাগুলো বারবার উঠে আসছিল যে এখানে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে। প্রথমত আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা আসলে যে ধরনের দেশ, স্বাধীনতার
আমি বলবো স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকেই কিন্তু এটা একটা কঠিন একটা আমলাতান্ত্রিক দেশ ছিল। এখানের মানুষ কিন্তু নিজের দেশকে শাসন করার পদ্ধতিটা কখনো বের করতে পারে না। ব্রিটিশরা শাসন করতো, ব্রিটিশদের পরে এটা এক ধরনের একটা ঔপনিবেশিক কাঠামোই আমাদের রাজনৈতিক সিস্টেম এবং আমাদের আমলাতান্ত্রিক সিস্টেমে এসে পৌঁছায়, যার কারণে আমাদের শাসক আসলেও গণতান্ত্রিক ব্যালট বক্সে ভোট পড়লেও আমাদের সিস্টেমটা কিন্তু একটা ঔপনিবেশিক সিস্টেম। এবং ৭১ পরবর্তী সময় কিন্তু দেখেছি কি শেখ মুজিবুর রহমান উনি কিন্তু একই স্বৈরাচারী কাঠামোটা নতুন করে তৈরি করার চেষ্টা করেন, এবং তাদের সাইকোলজিটা কি ছিল যে বাঙালিকে শাসন করতে হলে এখানে আসলে স্বৈরাচার হইতে হবে। এবং শেখ হাসিনাও কিন্তু মনে মগজ ওইটাই ধারণ করতো যে এখানে চূড়ান্ত ডিক্টেটর না হইলে আসলে এই দেশের আমলাতন্ত্রকে কন্ট্রোল করতে পারবে না, এই দেশটাকে আসলে কন্ট্রোল করতে পারবে না। সো এইখানে যখন দেখা যাচ্ছে, এবং আমি বাংলাদেশের সমাজের মধ্যেও তো এই ধরনের চিন্তা আছে, যদিও শেখ হাসিনা নাই, কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যেও তো স্বৈরাচারী বা একটা ফ্যাসিস্ট কাঠামো কিন্তু নানানভাবে আমরা প্রতি মুহূর্তে প্র্যাকটিস করে যাই। তো আমরা একটা সিস্টেমকে যদি চেঞ্জ করতে চাই, এটা আসলে অল আউট এফোর্ট দরকার। এটা শুধুমাত্র আমি মনে করি না যে কোনো পার্টিকুলার গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে গেলে বা কতগুলা পার্টিকুলার সংস্কার বাস্তবায়ন হয়ে গেলেই আসলে এটা কখনো সম্ভব। জুলাই মানুষ অনেক আশা ভরসা এবং অনেক কিছুর সিচুয়েশন ক্যাপচার করেই হয়েছিল। তো সে জায়গায় দাঁড়িয়ে জুলাই কিন্তু এখন বর্তমানে বিতর্কিত হচ্ছে, অনেকভাবে বিতর্কিত হচ্ছে। সে যেই করুক না কেন, মানুষজনের মধ্যে কিন্তু এই প্রশ্নটার তৈরি হচ্ছে। এই ব্যাপারে আমি আপনার সাথে আরও ডিটেলসে কথা বলতে চাচ্ছি। আসলে মানুষজন কেন এই অভিযোগগুলো নিয়ে আসছে, জুলের সম্মুখ সারি যারা যোদ্ধা ছিলেন তারা কেন আজকে বিতর্কের সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমি কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্ব ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে স্বাগত আরও একবার। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন উমা ফাতেমা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম, জুলাই গণ অভ্যুত্থান মানুষ যে আশাটা নিয়ে যে আশাগুলো দেখেছিল, সেই আশার জায়গা থেকে ২ বছরের মধ্যেই কিন্তু অনেক বিতর্কিত মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। এখন এটা হতে পারে পলিটিক্যাল উদ্দেশ্যে, আবার খুব সাধারণ মানুষের জন্য কিন্তু এই ব্যাপারে কথা বলছে। রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের ওই সময়টায় হচ্ছে নিয়োগ বাণিজ্য বা এই রিলেটেড ১২,৬৩৩ কোটি টাকার হচ্ছে ঘুষ বাণিজ্য হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে কথা হচ্ছে, এরকম নানা ধরনের কথা হচ্ছে। এর বাইরে গিয়ে যদি বলি, অল অফ এ সাডেন মব কালচারের যে জায়গাটা তৈরি হলো, এই মব কিন্তু আস্তে আস্তে সব জায়গায় গিয়ে অ্যাটাক করলো, সেটা হোক মাজারে, সেটা হোক ভিন্ন মতের মানুষজনের কাছে। আবার যদি আমি বলতে যাই যে ধরুন রিসেন্ট টাইমে যদি বলি যে ফুটবল খেলা নিয়েও অনেক ধরনের মতামত শোনা যাচ্ছে, কালেমার পতাকা উঠাচ্ছে। সেই কালেমার পতাকা নিয়ে একদল হচ্ছে বলছে যে ইট ইজ ফর আওয়ার রিলিজন, আবার অন্য দল বলছে যে এর পেছনে হয়তো বা জঙ্গিবাদের হাত আছে। এই যে নানান সিনারিও, এই যে টোটাল সিনারিওটা দেশে, বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে, বা এই যে আপনার নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘটছে, মানুষ যে যার মতো করে হচ্ছে একে ধরছে, মারছে, খুন হচ্ছে, নদীতে লাশ ভাসছে, সেই টোটাল সিনারিওটা থেকে আসলে সাধারণ মানুষজন তো হচ্ছে একটা এক্সপেকটেশনের জায়গা রেখে জুলাই নেমেছিল, বা হচ্ছে যারা নেতা ছিলেন, আপনারা যারা ছিলেন, আপনাদের তো দিকে তাকিয়ে আছে। আপনাদের প্ল্যান কি এই জিনিসগুলো বন্ধ করার জন্য, বা এই যে তর্ক হোক, বিতর্ক হোক, রাজনৈতিক হচ্ছে উদ্দেশ্য হাসিলের জন্য হোক, যেটাই হোক, কি ভাবেন আপনি এই জিনিসটা আসলে শেষ কোথায় করা যায়? প্রথমেই এই কথাটা বলবো যে আমরা যখন পলিটিক্যাল ডিসকোর্স, মানে আমি যেহেতু কথা জড়িয়ে যাচ্ছে তা আমরা যখন রাজনৈতিক বয়ানের কথাটা বলি, আমি নিজে যেহেতু বিলং করি, আমি কিন্তু চট্টগ্রামে পড়াশোনা করেছি ইন্টার পর্যন্ত, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য এসেছি। তো যেহেতু আমি একটা ভিন্ন শহর থেকে আসা, ভিন্ন শহরে কিন্তু আমি রাজনৈতিক কালচারের সাথে পরিচিত ছিলাম, এরপর ঢাকায় এসেছে। আমার একটা উপলব্ধি, ইভেন জুলাইয়ের পরেও এটা আমার উপলব্ধি যে বাংলাদেশের রাজনৈতিক বয়ানগুলো প্রচন্ড পরিমাণে সেন্ট্রালাইজড, এবং ঢাকার মধ্যে কি হচ্ছে এটার মধ্যে সীমাবদ্ধ, ঢাকা কেন্দ্রিক, প্রচন্ড রকমের ঢাকা কেন্দ্রিক। এবং ঢাকা কেন্দ্রিক বুদ্ধিজীবী, ঢাকা কেন্দ্রিক রাজনীতিবিদ, ঢাকা কেন্দ্রিক যারা ছাত্র রাজনীতি করে তারাই একমাত্র হচ্ছে যে সবকিছুর ধারক বাহক হয়ে পড়ে। এবং জুলাইয়ের পরে তো আমরা দেখেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে বলছি যে কিভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু কেন্দ্রে চলে এসেছে। প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলে কিন্তু আসলে এটা তো প্রচন্ড ডিসেন্ট্রালাইজড একটা মুভমেন্ট হওয়া সত্ত্বেও আমরা তো কেউ গিয়ে ডিগ্রি কলেজের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করিনি যে আচ্ছা ওই স্টুডেন্টগুলোর কি অবস্থা, বা ওরা কেন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ যথেষ্ট পরিমাণে হইতে পারলো না, বা কেন ওই টোকেন রিপ্রেজেন্টেশন, ফিমেল হইলে অমুককে নিয়ে আসতে হবে, নারীরা আসলে হচ্ছে একটা সময় ছিল, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি, একটা সময় ছিল যে আপুরা আপনারা হলের গেট ভেঙে হচ্ছে সামনে নেমে আসেন, সেই জায়গা থেকে মেয়েরা হচ্ছে সন্ধ্যার পরে হলের বাইরে কি করবে,
সেই সিনারিও আমরা দেখেছি। আপনার হচ্ছে ওই শাহবাগী নামে একটা নতুন গালির তৈরি হলো, কিন্তু মেয়েরাই কিন্তু আন্দোলনের সময় সামনে ছিলেন, আপনারা সামনে ছিলেন, এবং কোথাও না কোথাও গিয়ে মেয়েদেরকে একদম কোণঠাসা করে ফেলা হলো নানান ধরনের ট্যাগিং দিয়ে। আসলে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সমাজ আর রাজনীতি একভাবে ফাংশন করে না। তো আমাদের সমাজের নিয়মগুলো একভাবে চলে, আবার রাজনীতিতে আমরা যখন বয়ানগুলো তৈরি করি আমি মনে করি যে আমার বয়ানের রিফ্লেকশনটা একরকম হবে, কিন্তু দেখা যায় সমাজের মধ্যে সম্পূর্ণ ভিন্ন রিফ্লেকশন তৈরি হচ্ছে। আমি যদি ভুল না করেই থাকি, আমাদের চট্টগ্রামে কিন্তু বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে এবার জামাত খুবই খারাপ ভোট পেয়েছে। আগেও যেরকম পেত তার থেকেও খুব কম ভোট পেয়েছে। যেগুলো তাদের বাধা ধরা আসন, সাতকানিয়া, ওই যে বাঁশখালী, ওইদিকে তারা ভোট পেয়েছে। কিন্তু যেগুলো চট্টগ্রামের সেন্ট্রালাইজ আসন, সেই আসনগুলোতে ওদের ভরাডুবি হয়েছে। এবং আমি তো নিজে ফটিকছড়ির ভোটার, আমি দেখেছি যে মানুষ জামাতকে ভোট না দেওয়ার ব্যাপারে প্রচন্ড রকমের হচ্ছে তারা অ্যাডামেন্ট ছিল। তার একটা বড় রিজন হচ্ছে চট্টগ্রামের যেহেতু মাজার কালচারটা খুব পরিচিত, তো সিলেটেও সেম জিনিস, যেহেতু ওরা দেখেছে যে শাহ আলীর মাজার, তারপর চট্টগ্রামেও আমাদের এলাকাতেও কিন্তু মাজার ভাঙচুর হয়েছে। এই মাজার ভাঙচুরের বিষয়টা কেউ স্বাভাবিকভাবে দেখেনি। কথা হচ্ছে যে আমার রাজনৈতিকভাবে ধর্মীয় বয়ানে আমার সবার সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যখন নিজের বয়ানটাকে মানে জামাতকে তো সবাই মৌদুদিবাদী বলে, তো মৌদুদি বয়ানটাকেই যখন সে বাকিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন কেউ এটাকে ভালোভাবে নেয় নাই। তো সমাজের মধ্যে যে রিফ্লেকশন ছিল এটা আমি শেষ করে ফেলি। আমি চিটাঙের মানুষ বলে বলছি না, আমার যেহেতু ব্যক্তিগত অভিজ্ঞতা সেই জায়গাটা ওইখানকার পার্সপেক্টিভে বলছি যে প্রান্তে কিভাবে গিয়ে মানুষের সেন্টিমেন্টটা কাজ করে। তো ওই মানুষ আমরা যেখানে দেখেছি ঢাকা শহরের মধ্যে আপনি বরং দেখেন যে জামাতের পক্ষে অনেক বেশি ভোট পড়েছে। জামাত কিন্তু বেশ কয়েকটা আসন তারা জিতে এসেছে। ঢাকা 17তে খুব ভালো ভোট ছিল, ঢাকা 15তে ভোট ছিল, 16তে তো তারা জিতেছে। ঢাকা 8এও তো নাসিরউদ্দিন পাটোয়ারি প্রার্থী ছিল, জামাতের প্রার্থী ছিল। তো আমার মনে হয় যে এখানে আমরা যে বয়ানের রাজনীতিটা করি, এই বয়ানের রাজনীতিটা শুধুমাত্র ঢাকার মধ্যেই এটা রিফ্লেকশনটা থাকে, এবং ঢাকার মধ্যে একটা সিরিয়াস পোলারাইজেশন করতে এই পলিটিক্যাল পার্টিগুলো সক্ষম হয়েছে। যার কারণে আমরা দেখেছি যে কোথাও জামাত ইসলামী, কোথাও বিএনপি, এভাবে কিন্তু অনেক জায়গায় জামাত বেশ ভালো রকমের একটা আসন তৈরি করে নিয়েছে। কিন্তু সেই জায়গায় আমরা যেখানে দেখেছি এক ধরনের একটা আঞ্চলিক আধিপত্য আছে, ধরেন চট্টগ্রাম বা সিলেট, এই দুইটা জায়গাতে কিন্তু জামাত ইসলামী ওই জায়গাটা খুঁজে তৈরি করে নিতে পারছে না, কারণ তার আঞ্চলিক নেতৃত্ব নেই। এবং আমাদের যে সেন্ট্রালাইজড পলিটিক্স এবং বাকি প্রান্তকে যে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে জুলাইয়ের পরে, এই জিনিসটা কোনো মানুষই, আমি মনে করি না কোনো মানুষই আসলে স্বাভাবিকভাবে দেখেছে। কোনো ছাত্র যে হচ্ছে আন্দোলনে ছিল ঝিনাইদহ থেকে বা ফটিকছড়ি থেকে বা ধরেন হচ্ছে আপনার বাঁশখালী থেকে, কেউ এটাকে খুব বেশি স্বাভাবিকভাবে দেখেছে এটা আমি মনে করি না। এটাই প্রথম কারণ ছিল যে ছাত্রদের মধ্যে একটা দ্বিধাবিভক্তি। ছাত্রদের দ্বিধাবিভক্তির পাশাপাশি এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত প্রতিষ্ঠা হয়নি শুরু থেকেই। দ্বিতীয় দিনই 6 আগস্টেই তো আসলে ঐক্য ভেঙে গেছে। কোথাও না কোথাও গিয়ে তাদের যে হচ্ছে সমর্থক যারা ছিল তাদের সাথে কি তারা তো এই কাজটা করেছে খুব ডেলিবারেটলি। প্রথম থেকে তারা বলছিল যে এখানে সংবিধান রাখা চলবে না। এরপর তো কথাটা হচ্ছে যে এখানে সংবিধান তুমি যদি রাখতে না চাও তাহলে তো তুমি কেন সংবিধানের আন্ডারে শপথটা নিবা 8 তারিখে, এই কথাটা কিন্তু তখন উঠে। আমার মনে হয়েছে যখন যেটা তার পক্ষে যায় সেভাবেই সে তার বয়ান চেঞ্জ করেছে প্রতিবার। তো যার কারণে সাধারণ মানুষের মধ্যে ছাত্রদের দিকে যে আমরা সাধারণ মানুষ তাকিয়েছিল, মানে এসে ছাত্রদের উপরে পড়ছে, হ্যাঁ, কারণ ছাত্রদের দিকে তাকিয়েই তো সে আসলে আন্দোলনটা করেছে। যখন দেখছে ছাত্রদের কথার মধ্যে আসলে তালমিল, কথা এবং কাজের হচ্ছে কোনো মিল নেই, ওই জিনিসটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আমাদের তো বরাবরই আমরা দেখেছি আমাদের যত আন্দোলন আছে হ্যাঁ সবই বেহাত হয়ে যাচ্ছে। এটা বেহাত বলাটা আমার মনে হয় না উচিত হবে, কারণ আমি রাজনীতিকে খুবই ক্রিটিক্যালি দেখি। সোসাইটির পরিবর্তন, ইভেন ইতিহাসকে আমি খুব ক্রিটিক্যালি দেখি। আমরা মানে আপু এই ব্যাপারে আমরা আরো কথা বলবো, বলবো আসলে এটা খুব ডিফিকাল্ট আর কি এগুলো এক্সপ্লেইন করা। আপু এই ব্যাপারে আমরা আরো কথা বলবো, কিন্তু একটা ছোট আমি বলছি এখানে কোনো বাইনারি টানাটা ঠিক হবে না। পলিটিক্যাল পার্টির বাইনারি কেন টানতে হয়? কারণ পলিটিক্যাল পার্টি সবসময় ডিভাইডেশন করে নিজের জন্য মানুষ টানার চেষ্টা করে, কিন্তু আমরা যারা জুলাই আন্দোলন করেছিলাম তারা তো এই বাইনারির বাইরে গিয়ে সাধারণ মানুষের জাগরণের জন্য কাজটা করেছিলাম। আমরা তো হচ্ছে ওই জিনিসটা সাধারণ মানুষের কথাটা হচ্ছে কি, আমার বিরতি নেওয়া দরকার, তারপরে খুব সংক্ষেপে এই কথাটা বলি যে সাধারণ মানুষজন আসলে দেখতে পাচ্ছে যে গুম খুন বেড়ে যাচ্ছে, খুন বেড়ে যাচ্ছে, হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, রেপ বেড়ে যাচ্ছে, বলাৎকার বেড়ে যাচ্ছে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি তার জন্য তো আন্দোলন হলো। মানে এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এক্স্যাক্টলি এখানে যে নিয়োগ বাণিজ্য, জনগণের কথা হচ্ছে কি, আমরা যাদের উপর ভরসা করলাম, যে নেতাদের উপর ভরসা করলাম, তারা এখন কেন রাস্তায় নামছে না, তারা কেন আটকাচ্ছে না, আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, কিন্তু ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্ব ফুডিতে আবারও সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত আরও একবার। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে যেমনটা আসলে কথা হচ্ছিল যে জুলাই যে চেতনা নিয়ে হলো
সেই জায়গায় যে ভরসাটা ছিল, যেমনটা কথা হচ্ছিল যে আমরা আসলে সকল দল সবকিছুর বাইরে যাব, স্বৈরাচারের পতন ঘটাবো এবং আমাদের সামনে আমাদের এই জাতীয় বীরেরা নেতারা রয়েছে। তো তারপরে যখন এই 2 বছর চলে গেল, এখন কিন্তু ওই মানুষজন, আমি যদি আমার কথাই বলি পার্সোনালি, আমি যখন দেখছি যে মসজিদে কোথাও বলাৎকার হচ্ছে, কোথাও রেপ হচ্ছে, স্কুলের কোথাও হচ্ছে শ্লীলতাহানির মানে ঘটনা ঘটছে, আমরা যেরকম সবাই সম্মিলিতভাবে এটাকে আটকাতে চাইবো, পাশাপাশি এই জিনিসটাও কিন্তু আসলে আমরা চাই, জনগণরা চাই যে আমাদের যারা সম্মুখ সারির নেতা ছিল তারা এই ব্যাপারে স্টেটমেন্ট দেয়, তারা বলুক যে কাজগুলো করা যাবে না, আমরা সজাগ আছি। কিন্তু কোথাও না কোথাও গিয়ে জিনিসটা দেখা যাচ্ছে যে ওই নেতারাও রাজনৈতিক বাক্সবন্দির মধ্যে হয়তো কোথাও না কোথাও গিয়ে পড়ে গিয়েছে, প্লাস তাদের কথাগুলো এখন ওই মানে হচ্ছে ওই বক্সের মধ্যেই শেপড হয়েই বের হচ্ছে। তো এই জায়গাটা থেকে আসলে কি আমরা কখনোই বের হতে পারবো না, বা সাধারণ জনগণের মুক্তিটা কোথায়, আপনার কি মনে হয়? মানে এগুলো প্রশ্নের উত্তর দেওয়াটা কিছুটা কঠিন, কারণ আসলে সময়গুলো যেভাবে করে পার হয়েছে, এত দ্রুত আসলে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এখানে মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কোথায়, মানে এটা শুধুমাত্র ব্যক্তির উপর যে আশাটা ছিল তা না, এটা যে তার যে সামগ্রিক জীবনযাপন ছিল, এখানে প্রতি মুহূর্তে হয়রানি, এই জায়গাগুলো থেকে আসলে সাধারণ মানুষ মুক্তি চেয়েছিল। কিন্তু আমার মনে হয় না যে আসলে এখানে ছাত্ররা বলি, ইভেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এরকম যে এখানে গেলে আপনার স্বাভাবিকভাবে আমরা যেগুলো সমস্যা হিসেবে চিহ্নিত করি, আমরা যেভাবে করে সোসাইটিটাকে দেখি, আমার মনে হয় না যে মানুষ আসলে ওই স্বাভাবিক ধরনের চিন্তা করতে পারে। ওই যেটা হয়, প্রত্যেক জায়গায় একটা পাইপলাইন থাকে, একটা সিস্টেম থাকে, যে ওই পাইপলাইনের মধ্যে ঢুকে সে নানানভাবে দেখা স্বার্থপর হতে থাকে, গণবিচ্ছিন্ন হতে থাকে। এবং বাংলাদেশের রাজনৈতিক ধারাটা ফর সাম রিজন 90s পর এমনভাবে হয়েছে যে যত বড় নেতা হবে সে তত বেশি গণবিচ্ছিন্ন হবে। সো ছাত্রনেতারা কেন এভাবে কথা বলছেন, বা যারা এখানে যারা হচ্ছে যে ক্ষমতায় গিয়েছেন বা যারা হচ্ছে যে সংসদে গিয়েছেন, সেটা তাদের বয়ানটা তারাই সব থেকে ভালো বলতে পারবে। কিন্তু আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটা আসলে কি ছিল, মানুষ আসলে কিরকম দেশ দেখতে চেয়েছিল, এইটা আমার মনে হয় না ছাত্রদের বেশিরভাগ অংশ যারা আমি পাওয়ারে যেতে চাই, এই চিন্তাটা যার মধ্যে ছিল, সে ওই জায়গাগুলো উপলব্ধি করার চেষ্টা করেছে। বরং অনেক জায়গায় আমার মনে হয়েছে যে এখানে বয়ানের এক্সপ্লেনেশন, ওই জিনিসটা আমি বলছিলাম যে বরং তারা দেখেছে যে বাংলাদেশের জনগণ আসলে চেতনা বা ন্যারেটিভের প্রতি তাদের প্রচুর আগ্রহ থাকে। তো দেখা যাচ্ছে কোন ন্যারেটিভটা ইউজ করলে, কোন চেতনাটা ইউজ করলে আমি সব থেকে বেশি এখানে পপুলার হতে পারবো, আমার কথাটা সব থেকে বেশি ছড়াবে, এই জায়গাগুলোর উপর বেশি ফোকাস করা হয়েছে, রেদার দেন মানে কোয়ালিটির থেকে আসলে আমি কতটা মানে রংচং করে কথা বলতে পারি, এটার উপর অনেক বেশি ফোকাস করা হয়েছে। এটা আসলে অনেক ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু আমি চাচ্ছিও না, কারণ এগুলো বাগাড়ম্বর হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এটা অবশ্যই বলতে হয় যে এখানে আমরা যে ধরনের বিষয়টা দেখি ছাত্রদের মধ্যে থেকে, আমরা যে দেখছি যে দিন দিন এক ধরনের একটা ডানপন্থার প্রবণতাটা বাড়ছে, এটা একদিনে ঘটে নাই, বরং বাংলাদেশের ইভেন আমরা তো ইউনিভার্সিটিগুলোতেও দেখেছি যে শিবিরকে দেখা যাচ্ছে স্টুডেন্টরা ভোট দিচ্ছে। তো এটা শুধুমাত্র যে গুটি কয়েক স্টুডেন্টের ব্যাপার তা না, এটা তো একটা চৈতন্যেরও একটা কিন্তু শিফট হয়েছে। আমাদের যে জেনারেশনকে বলি জেনজি, আমরা ভাবছি জেনজি তুলনামূলক অনেক বেশি প্রগতিশীল হবে, তারা অনেক বেশি হয়তো মানুষের ব্যাপারে সামগ্রিকভাবে ভাবে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই দেখা যাচ্ছে যে জেনজি অনেক বেশি আত্মকেন্দ্রিক, এবং তার যেখানে সুবিধা সে কিন্তু ওই জায়গাটাই হচ্ছে সব থেকে বেশি এমফেসাইজ করে। তো আমার মনে হয় যে বাংলাদেশে অভ্যুত্থানের পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, সেটার একই সাথে 17 বছরের রাজনৈতিক সংস্কৃতিহীনতা, এটাও যেমন মানে রাজনীতিহীনতাও যেমন এটার পিছনে দায়ী, পাশাপাশি আমাদের বিশেষ করে মানে এই যে গ্লোবাল যে একটা ফেনোমেনন সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, এটাও অনেক বেশি দায়ী। যে ভাইরাল যেটা হলে সব থেকে বেশি ভাইরাল হইতে পারবো আমি, যেটা করলে আমি সব থেকে বেশি। আমি শেষমেশ আপনার কাছে একটা জিনিসই জানতে চাইবো, বর্তমান সময়ে এটাই শেষ প্রশ্ন হবে আপনার কাছে আমার, যে মেয়ের আসলে কি নিরাপদ বাংলাদেশে, সেটা হোক অফলাইনে সেটা হোক অনলাইনে, আপনার কি মনে হয়? আপনি নিজেকে কি নিরাপদ ফিল করেন? বা আপনি ধরেন আপনি ফেসবুকে কোন একটা বিষয়ে কথা বললেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে কমেন্টগুলো আসে সেগুলো আসলে হচ্ছে পজিটিভ কমেন্ট? কেউ কোনো ধরনের কথা বললো, সেটা হতে পারে ভালো, সেটা হতে পারে খারাপ, তো তার জন্য আইন আছে, ল আছে, সেটাকে সেইভাবে ট্যাকেল করা উচিত। কিন্তু ফেসবুকে যে জিনিসটা হয়, জিনিসটাকে এত বেশি বাজেভাবে প্রেজেন্ট করা হয়, তো এটা কোথাও না কোথাও গিয়ে মানুষের মানে হচ্ছে যে নেচারটা থাকে ওইটাকে ট্রিগার করে, নষ্ট করে ফেলে। কি মনে হয় বাংলাদেশের মেয়েরা বা সামগ্রিকভাবে জনগণকে আসলে নিরাপদ, আমি যদি বলি মব কালচারের হাত থেকে, হোয়াট ডু ইউ থিংক? না, বাংলাদেশে আমার বরং মনে হয়েছে যে আগে তো একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, কারণ একটা দল দেখা যাচ্ছে
পুরো পুলিশি ব্যবস্থা সবকিছুকে কিন্তু নিজের হাতে তারা নিয়ে, কন্ট্রোল হ্যাঁ। করছে, যার কারণে হয়তো অনেক জায়গায় আমরা ওই ধরনের একটা মেয়েকে ইজিলি চাইলে টার্গেট করে একটা কাজ করে ফেলা যায়, এই জিনিসটা কিন্তু আগে আমরা তুলনামূলক কম দেখেছি। এটা এরকম না যে শেখ হাসিনা খুব আইন শৃঙ্খলার প্রতি তার মনোযোগ ছিল, বরং এটা একটা বুঝতে পেরেছি। স্বৈরাচারী শাসনেরই হয়তো আমি বলতে পারি একটা উপজাত ছিল। আচ্ছা। কিন্তু আমরা যখন একটা সিস্টেমের কথা বলি যে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য পুলিশকে যে ধরনের সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে, ওইটাও তো আমরা অভ্যুত্থানের পরে দেখিনি। পুলিশের মধ্যে রিলাক্টেন্সি ছিল, আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা ভয় এবং রিলাক্টেন্সি রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল। এইগুলো মিলাই কিন্তু আমরা দেখেছি যে প্রথম শিকার হতে হয়েছে নারীরা। এটা কেন, মানে এগুলো আসলে খুব ডিপ রুটের ব্যাপার। বাংলাদেশে সাউথ এশিয়াতে আপনি যদি বিদেশে যান তাহলে এই জিনিসগুলো খুব ইজিলি বোঝা যায় যে একটা ইউরোপিয়ান ছেলে বা দেখা যাচ্ছে যে ইভেন একটা নেপালি ছেলেও তার সাথে কথা বলতে যতটা ইজি ফিল হচ্ছে, সে নারীকে যতটা ইজিলি দেখছে, আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এই চারটা দেশে দেখা যায় যে একজন পুরুষের কাছে একজন নারী কিন্তু সেফ বোধ করবে না। আমি কিন্তু একজন বাঙালি পুরুষের কাছে সেফ বোধ করবো না, তার সাথে একা হাঁটতেও সেফ বোধ করবো না, কিন্তু আমি দেখাচ্ছি অন্য একটা দেশের ছেলের সাথে আমি হাঁটতে সেফ বোধ করবো, কারণ আমি জানি যে ওই ছেলেটা এক্স্যাক্টলি এটাই আপু আমরা একেবারে হচ্ছে শেষ সময়ে মানে এটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে টক্সিক মাস্কুলিনিটির যে উত্থানটা হয়েছে গত 17-20 বছর, এগুলো ওয়ার্ল্ড ওয়াইডই এগুলো কিন্তু ফান্ডেড ব্যাপার। ওয়ার্ল্ড ওয়াইডই দেখা যাচ্ছে টক্সিক মাস্কুলিনিটিকে এনকারেজ করার জন্য অনেক ধরনের মানে এজেন্সি কিন্তু ফাংশন করছে, কিন্তু পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে আমরা মাথায় আশা রাখতে করি হবে এখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা এই পরিস্থিতির সিচুয়েশন কথাটা আর মানে কি। বাঙালি হিসেবে আমরা সবসময় বাংলাদেশের নাগরিক হিসেবে সবসময় এই জিনিসটা আশা করি বাংলাদেশের পরিবর্তন হবে, হয়তোবা বর্তমান সরকার পরিবর্তন করবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নারীরা নিরাপদ হোক, জনগণ নিরাপদ হোক, সবাই নিরাপদ হোক, এই প্রত্যাশাই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমাদের সাথে উপস্থিত ছিলেন উমামা ফাতেমা। কথা হয়েছিল বর্তমান সময়ের দেশ, রাজনীতি এবং জুলাইকে নিয়ে। আগামী শনিবার আবারও নতুন কোনো গেস্টকে নিয়ে আসবো আমরা এই শোয়ে নতুন কোনো টপিকের উপরে কথা বলতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।